আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নুরানি কায়েদা শিক্ষা সিরিজে। যারা ছোটবেলায় আরবি বা কোরআন শেখার সুযোগ পাননি অথবা নতুন করে শিখতে চান, তাদের জন্য সহজ ভাষায় এই ক্লাসগুলো তৈরি করা হয়েছে। আশা করি আপনারা নিয়মিত অনুশীলন করবেন এবং প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে অনুসরণ করবেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, যেন আরও মানুষ কোরআন শেখার সুযোগ পায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সঠিকভাবে শেখা ও আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রতিদিনের ক্লাসের মতো আজকেও আমরা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি, তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসগুলোতে আমরা আরবি হরফের বিভিন্ন রূপ অর্থাৎ যুক্ত অক্ষর আমরা সবগুলোই অনুশীলন করে নিয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি দেখে নেবেন, সেখান থেকে আরবি হরফগুলো শিখে নেবেন এবং যুক্ত অক্ষরগুলো একবার জাস্ট ভালো মতন মনে থাকার জন্য রিভিশন করবেন। এরপরে আজকের ক্লাসে আমরা বলতে গেলে আরবি ক্লাসের মেন পার্ট আজ থেকে শুরু হবে। এতদিন আমরা অক্ষর চিনেছি, আজকে থেকে আমরা নতুন করে শিখবো যে আরবি হরফের কোনটা কিভাবে উচ্চারণ করতে হয়। যেমন বাংলা আমরা বাংলা অক্ষর শেখার পরে তারপরে আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার এগুলো আমরা শিখি, ঠিক একইভাবে আরবিতেও সেম আছে। তো চলুন শুরু করে যাক। এখানে কি বলেছে দেখো, কি বলেছে, হারকাতের বর্ণমালা, হারকাতের বর্ণনা। অর্থাৎ হারকাত বলতে কাকে হরকত বলে, এখানে নিচে বাংলার যদি ফলো করেন দেখবে জবর, জের, পেশকে কি বলা হচ্ছে, হরকত বলা হচ্ছে। তাহলে যে অক্ষরে জবর, জের কিংবা পেশ থাকে তাকে কি বলা হয়, মুতাহাররিক। অর্থাৎ কি, হারাকাত যুক্ত অক্ষর মানে হরকত যুক্ত অক্ষরকে বলা হচ্ছে মুতাহাররিক। এগুলো এত কিছু মানে মুখস্থ করতে হবে না, জাস্ট একবার দেখে নাও। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে। অর্থাৎ হারাকাত বলতে এই হরকত, জবর, জের, এই পেশ, এই তিনটাকে কি বলা হচ্ছে, একসাথে বলা হচ্ছে হরকত বা হারকাত। তাহলে এই তিনটা অক্ষরকে একসাথে কি বলা হচ্ছে, হারাকাত। তাহলে এই যে এই তিনটা চিহ্ন, মানে অক্ষর তো না, চিহ্ন, এই তিনটা চিহ্ন যে সমস্ত অক্ষর, অর্থাৎ এই যে এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, যার সাথে যুক্ত থাকবে সেই অক্ষরটার নাম হয়ে যাবে হারাকাতযুক্ত অক্ষর বা মোতাহাররিক। তো এইটাই বলেছে, এই চিহ্নগুলো যে অক্ষরটার সাথে যুক্ত হয়ে যাবে সেই অক্ষরগুলোকে কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। মোটেও টান টেনে মানে টেনে পড়া যাবে না, টান দিয়ে পড়া যাবে না। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, বা জবর বা আর সিন বাস, এটা একটা উদাহরণ দিয়েছে। এর বা আলিফ সর্বদা খালি হয় এবং হামজা কখনো খালি হয় না। তারপরে এখানে একটা কথা বলেছে, আলিফ সর্বদা খালি হয় কিন্তু হামজা কখনো খালি হয় না। তো এখন আমরা এই জিনিসটা বুঝে নেব। তো দেখো, এখানে বলেছে জবর একটা, নিচে জের, আর উপরে এই পেশ, এই তিনটার নাম কি, এই তিনটাকে একসাথে বলা হচ্ছে কি, হরকত। কি বলা হচ্ছে, এই তিনটাকে একসাথে হরকত। তো এখন আমরা বাংলাতে যারা বাংলা জানো বুঝিয়ে দিচ্ছি। এই জবর, জবর মানে যে কোনো চিহ্ন হরফের কোথায় থাকবে, উপরে থাকবে। জবরটা কোথায় থাকবে, যে কোনো চিহ্নের উপরে। এই যে উপরে বোঝা যাচ্ছে এটা হলো জবর। যখন কোনো একটা, যেমন আলিফ, আমরা আলিফের উপরে মনে করো এটা জবর চিহ্ন দিলাম, তাহলে এটা একটা আলিফ, আলিফের উপরে এই চিহ্নটা কোথায় আছে, উপরে, তাহলে এটা জবর চিহ্নটা কোথায় থাকে, সবসময় উপরে থাকে। আর জের চিহ্নটা কোথায় থাকে, নিচে থাকে। জের চিহ্ন কোথায় থাকে, যে কোনো হরফের নিচে থাকে জের চিহ্ন, এটাকে জের বলা হয়। আর পেশ, পেশ চিহ্নটাও কোথাও থাকে, পেশ চিহ্নটাও যে কোনো হরফের উপরে থাকে। বুঝতে পেরেছেন? তাইলে জবর, জের আর পেশ, এই তিনটা, তাহলে এই তিনটা
চিহ্ন। তাহলে এই তিনটে চিহ্ন আমরা বাংলাতে পড়েছি না, আকার, হস্যইকার। তাহলে এই জবর মানে মনে করো কি, আকার। জবর মানে কি, বাংলায় যদি আমরা বলি আকার, বাংলায় কি হবে এটা, আকার। তাহলে এই জবর মানে আমরা কি করব, আকার। আর হরফ তো জানো, যে কোনো আমরা যতগুলো হরফ পড়েছি, আলিফ বা এইভাবে হরফগুলো যে পড়েছি, এই হরফগুলো আলিফ মানে কি, দিয়ে শুরু হচ্ছে। তাহলে প্রত্যেকটা হরফের প্রথম শব্দটা করে, মানে প্রথম, যেমন আলিফ যদি হয় তাহলে কি দিয়ে শুরু হচ্ছে, তারপরে লয়, আহ, তারপরে লি, আর কি, ফ হচ্ছে। তাহলে আলিফ, এই যে প্রথমে কি শব্দ আছে, তাহলে এই যে প্রত্যেকটা হরফের যে হরফগুলো মানে উচ্চারণ বাংলাতে, তাহলে প্রথম অক্ষরটা করে আমাদের নিতে হবে। তাহলে আলিফটা কি, আলিফ মানে আ। বুঝতে পেরেছেন সবাই? তাহলে আলিফ মানে কি হচ্ছে, আ। বাতে কি নেব, বটা নেব। তাহলে ব অক্ষর আছে ওখানে। তারপরে তাতে কোনটা নেব, নেব। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা হরফের প্রথম ওয়ার্ডটা, মানে প্রথম শব্দটা, প্রথম অক্ষরটা করে প্রথম অক্ষরটা করে আমাদের নিতে হবে। তাহলে আলিফ মানে বাংলাতে কি আসতেছে, আলিফ মানে বাংলাতে আকার আসতেছে, এটা মনে রাখবে। মানে আলিফ বলছি, জবর মানে বাংলাতে কি আসছে, আকার আসতেছে। আর জের, জের কোথায় থাকে, নিচে থাকে। যে কোনো হরফের একটা নিচে থাকতেছে জের। বুঝতে পেরেছেন? তাহলে যে কোনো হরফের কি, মানে জবরটা কোথায় থাকতেছে, হরফের উপরে থাকতেছে, আর জেরটা কোথায় থাকতেছে, নিচে থাকতেছে। তাহলে জবরের জন্য কি আসে, আকার আসে। আর জেরের জন্য কি আসে, হস্যইকার আসে। কী কার আসে, হস্যইকার। আর একটা কি আছে, পেশ। পেশ কোথায় থাকে, হরফের উপরে থাকে। তাহলে এই পেশের জন্য কি আসে, হস্য উকার আসে। কি চিহ্ন আসে, হস্য উকার। সবাই তো হস্য উকার চেনো, যারা বাংলা জানো আর কি, কি চিহ্ন আছে, হস্য উকার। তাহলে পড়লে বুঝতে পারবেন। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি বলেছে, আর একটা জিনিস এখানে বলেছে, এই জবর, জের এবং পেশ, এই তিনটা চিহ্ন, এই যে জবর, জের এবং পেশ, এই তিনটা চিহ্নযুক্ত হরফের যখন আমরা পড়ব, টান দিয়ে পড়া যাবে না। কি করা যাবে না, টান দিয়ে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আর একটা কথা বলেছে এখানে, আলিফ সর্বদা কি হয়, খালি হয়, হামজা কখনো খালি হয় না। মানে এই আলিফ এটা কি, যখন আলিফের সাথে কোনো কিছু চিহ্ন না থাকবে সেটাকে আমরা আলিফ বলবো। কিন্তু যখন আলিফের সাথে কোনো একটা চিহ্ন, সেটা জবর হোক, জের হোক, পেশ হোক, বা অন্য আরও চিহ্ন, যেমন সাকিন আছে, দুই জবর আছে, মানে যে চিহ্নই আলিফের সাথে যুক্ত হয়ে যাবে, তখন সেই আলিফটা আর আলিফ থাকে না, এটা কিসে পরিণত হয়ে যায়, হামজা পরিণত হয়ে যায়। মানে সেটাকে কি পড়বো তখন, হামজা পড়বো। বুঝতে পেরেছেন ব্যাপারটা? যখন আলিফ কি হয়ে যায়, আলিফ সবসময় খালি থাকে, যখন আলিফের সাথে কোনো চিহ্ন থাকবে না তখন সেটা আমরা আলিফ পড়বো। আর যখন আলিফের সাথে কোনো চিহ্ন যুক্ত হয়ে যাবে তখন সেটা আমরা কি পড়বো, হামজা পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই হলো কন্ডিশন। তো এখন শুরু করা যাক। এখানে প্রথমে থেকে যদি আমরা শুরু করি, প্রথমে কি বলেছে দেখো। তাহলে এখানে আলিফ খালি নেই, আলিফের সাথে চিহ্ন আছে, তাহলে প্রথমে আমরা কি পড়বো, হামজা পড়বো। আলিফটারে কি বলবো, হামজা। তাহলে হামজা, উপরে জবর, জবরতে আকার হচ্ছে, তাহলে হামজা জবর আ, হামজা জবর কি হচ্ছে, হামজা জবর আ। বা জবর বা, প্রথমে অক্ষরটা পড়বে, বা জবর, তারপরে কি, বা। তাহলে বা যখন পড়ছি, বয় আকার হচ্ছে, এটা হলো বা। কিন্তু তারপরে যদি কি চিহ্ন আসতেছে, আমি কি বললাম যে অক্ষরটার জাস্ট হরফটাকে নেবে। তাহলে হরফ এখানে কি আছে, আর জবরের জন্য কি আসলো, জবরের জন্য কি আসলো, আকার। তাহলে আর আকার কি হয়ে যাচ্ছে, বা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এইভাবে পড়তে হবে। যারা বাংলা জানেন একটু যদি মন দিয়ে জিনিসটা পড়েন তাহলে হয়ে যাবে, অতটা কঠিন নয়। তাহলে কি হচ্ছে, বা জবর বা, তা জবর তা, তা, তারপরে জবর দিলাম, তাহলে তা জবর তা, সা জবর সা, সা, সাটা পাতলা করবে, সা। জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। এই খ, এটা মনে রাখবে, খ আমরা কি পড়েছি, খই পড়েছি, তাই তো? তাহলে খ জবর খা কিন্তু হয় না, খ জবর, এটা কয়েকটা এক্সেপশন আছে, এটা পড়বে। তাহলে খ জবর কি হবে, খা হবে না, খা হবে না, কি হবে, খ জবর খই হবে, খ
জবর খ, এটা মনে রাখবেন। তাহলে কি হচ্ছে খ জবর খ, জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র। দেখো এই যে স্টার চিহ্ন দেওয়া জিনিসগুলো, এগুলো আমরা যেভাবে পড়েছি সেই উচ্চারণটাই হবে, বুঝতে পেরেছি? এটা মনে রাখবে। জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা। এই সিনতে স হচ্ছে, আর শিনতে দন্তে স বা তালে বা স, এটাই উচ্চারণ করো, মানে স এর মতন উচ্চারণ হবে। তাহলে সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, য জবর য, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া। দেখো ওয়াও উচ্চারণ কি হচ্ছে এরকম ওয়াও, তাহলে এটা হলো ওয়াও, কিন্তু এখানে দুটো হরফ নিয়ে পড়তে হবে। তাহলে ওয়াও জবর কি হবে? ওয়াও জবর ওয়া হয়ে যাবে। ওয়াও জবর কি হয়ে যাবে? ওয়া হয়ে যাবে। এটা মনে রাখবে। হা জবর হা, এই হা, এটা বড় হা, এটাকে ছোট হা বলে। তাহলে বড় হায়ের উচ্চারণ গলা থেকে হবে, ছোট হায়ের উচ্চারণ এমনিতেই সাধারণভাবে করবে। তাহলে হা, এই হাটা কি হবে? হা জবর হা, আর এটা হা জবর হা। তারপরে হামজা জবর আ, হামজা জবর কিন্তু হা হবে না, হামজা জবর কি হবে? আ হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, বুঝতে পেরেছেন? তো যেভাবে পড়লাম আরেকবার পড়ে নেবে। আর নিচে এবার এর উচ্চারণগুলো করব এবার। তো আমি উপরের লাইনের উচ্চারণগুলো তোমাদের করে দেব, তোমরা নিচের লাইনের উচ্চারণগুলো করার চেষ্টা করবে বাড়িতে। তাহলে এখানে কি বলেছে? প্রথমে দাল দিয়ে দিয়েছে, তাহলে দাল জবর দা, র জবর র, দা র। দাল জবর কি হলো? দা। আর র জবর কি আসে? র আসে। র জবর কিন্তু রা না, কেন? কারণ র আমার রই পড়েছি, তাই তো? ওই র জবর তাহলে কি হচ্ছে? র। তাহলে দা র। সিন জবর সা, সিন জবর সা, সিন জবর কি হচ্ছে? সা। তাহলে কি হয়ে গেল? দা র সা। বাংলাতে কিন্তু দার সা এরকম উচ্চারণ হবে, কিন্তু বাংলা দিয়ে উচ্চারণটা ওইরকম করবে না, যেভাবে আমরা পড়েছি সেইভাবে উচ্চারণ করবে। তাহলে কি হচ্ছে? দা র সা, এটার উচ্চারণ কি হলো? দা র সা। ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়া দা, আইন জবর আ, ওয়া দা আ, আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, এইভাবে উচ্চারণ করবে। কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা। তাহলে কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, তাহলে কাসা বা। বুঝতে পেরেছেন? দরকার পড়লে বাংলা দিয়ে একটু লিখে চেষ্টা করবেন। কাফ জবর এখানে কি আছে? কা। তারপরে সিন আছে, সিন জবর কি হবে? সা, কাসা। বা আছে, বা জবর কি হবে? বা। তাহলে কি হয়ে গেল? কাসা বা। বুঝতে পেরেছেন? বাংলাতে কাস বা এরকম উচ্চারণ, কিন্তু বাংলাতে উচ্চারণটা, বাংলাতে আর অ্যারাবিক দুটো ভাষা কখনো সেম হতে পারে না। জাস্ট এখানে বোঝার জন্য আমি বাংলাটা লিখে দিলাম, বুঝতে পেরেছেন? তো কি হচ্ছে? কাসা বা। তাড়াতাড়ি উচ্চারণ করবেন, এগুলো কিন্তু টান দেওয়া যাবে না। যেমন কেউ যদি টান দিয়ে পড়ে, যেমন কাসা বা, এইভাবে পড়লে কিন্তু হবে না। জাস্ট তোমাকে উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে। তাহলে কাসা বা। দাল জবর দা, খ জবর খ, দা খ, লাম জবর লা, দা খ লা। খ আমরা কি খয়ে উচ্চারণ করেছি, এই জন্য খ জবর খ হচ্ছে, খা কিন্তু না। তাহলে দা খ লা। বা জবর বা, লাম জবর লা, বালা। এটা কি বলতো? গয়িন কিন্তু এটা। এই যে হা হলে কিন্তু এরকম ফাঁকা হতো, এই জায়গাটা কি হতো? ফাঁকা হতো, কিন্তু এখানে কি আছে? যুক্ত হয়ে এই রকম করে আছে। বুঝতে পেরেছেন? দেখেন, তাহলে এটা হলো কি হচ্ছে? গইন। উপরে ফোঁটা দিয়েছে গইন, ফোঁটা না থাকলে আইন হয়ে যেত। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে বা জবর বা, লাম জবর লা, আর
গইন জবর গ, তাহলে বা জবর বা, লাম জবর লা, বালা, গ জবর গ, তাহলে কি গইন জবর গ, বালা গ। এই বাকি দুটো আছে, এই দুটো তোমরা নিজে থেকে উচ্চারণ করবে, করে আমাকে বাংলা দিয়ে কমেন্টে লিখবে যে এটার উচ্চারণ এটা হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা উচ্চারণটা বুঝতে পেরেছো। বাংলা দিয়ে লিখবে, আমি জাস্ট দেখবো যে তোমরা তাহলে উচ্চারণ করতে পারছো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। বাড়িতে অন্তত 5 থেকে 10-15 মিনিট যতটা হয় অনুশীলন করবেন, করার চেষ্টা করবেন। আর যদি কোনো সমস্যা থাকে আর প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেটা বললাম, এই দুটো অক্ষর যে আছে, শেষে যে দুটো অক্ষরের কথা বললাম আমি, এই দুটো অক্ষরকে তোমরা আমাকে কমেন্ট বক্সে, এই দুটো অক্ষর মানে কমেন্ট বক্সে এটা একটা আর এটা একটা আছে, এই দুটোকে কমেন্ট বক্সে আমার লিখে দেবেন, ঠিক আছে? কমেন্ট বক্সে লিখে দেবেন বাংলা দিয়ে। কেউ যদি ইংলিশ দিয়ে লিখতে পারেন ইংলিশ দিয়েও লিখলে কোনো সমস্যা নেই, আমি জাস্ট দেখবো তোমাদের বুঝতে পেরেছেন কি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।